হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, আমরা কি করলাম? আমরা হিস্টোগ্রাম কি কোন জায়গা থেকে আঁকবো? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যেটা আছে সেই টেবিল থেকে আমরা হিস্টোগ্রাম আঁকতে পারবো। তারপর ধরো 20 থেকে 30 এই ক্লাস ইন্টারভালে আমরা ভ্যালু পেলাম 15। তার মানে 20 থেকে 30-এ আমাদের হচ্ছে 15। তারপরে ঘর ধরো 30 থেকে 40, এই ঘরে আমাদের ভ্যালু পেলাম 2। তার মানে আমাদের 30 থেকে 40 এই ঘরে ভ্যালু কত হবে? 2। এবারে মানে এটা হচ্ছে আমাদের একটা কি হিস্টোগ্রাম, যেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের ক্লাস ইন্টারভাল এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের ফ্রিকোয়েন্সি। ওই প্রেজেন্টেশনটাকে আমরা বলবো হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামটা ক্লিয়ার কিনা বলো, বা আমরা আবার বলবো যদি কনফিউশন থাকে। জি ভাইয়া। সবাই ক্লিয়ার। ক্লিয়ার? হিস্টোগ্রাম আঁকতে পারবা? যদিও তোমাদেরকে মানে হিস্টোগ্রাম আঁকতে বলবে না, সাধারণত বলবে যে হিস্টোগ্রাম কি, এটা জাস্ট একটা বর্ণনা দিয়ে দিলে হবে। তারপরে হচ্ছে আমাদের বার চার্ট। বার চার্টটা হচ্ছে আমাদের 4 ধরনের। প্রথমটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম। আচ্ছা, সিম্পল বার ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? ধরো আমাদের এই কোর্সে আমি বললাম যে জিটিসি স্টুডেন্ট আছে 10 জন, ইন্ডিয়ানের আছে ধরো 7 জন, ঢাকা কলেজের আছে 3 জন। খেয়াল করো। এবং স্যার আছে আছে ধরো 4 জন। আমাদের এরকম একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটাকে আমাদেরকে গ্রাফিক্যালি প্রকাশ করতে বলছে। তার মানে আমরা কি করব? সেম একটা গ্রাফ আঁকতেছি, এটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে থাকবে আমাদের এই নামগুলো। নামগুলো কি? জিটিসি, ইডেন, ঢাকা কলেজ এবং বেগম বজরুন্নেসা। ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? এটা ফ্রিকোয়েন্সি বা ভ্যালু গুলো। ধরো 2, এখান পর্যন্ত 10 র্যান্ডমলি জাস্ট লিখলাম। এখন বার ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? জিটিসির জন্য আমার ভ্যালু হচ্ছে কত? 10। তার মানে আমি এই বরাবর একটা বার আঁকলাম, 10 বরাবর, ভ্যালু 10। ইডেনের জন্য আমার ভ্যালু কত? 7। ধরো এখানে আছে 7, এখানে আঁকলাম হচ্ছে 7। ঢাকা কলেজের জন্য আছে 3, আমি আঁকলাম বারটা 3। ফজলুন্নেসার জন্য আছে 4, আমি আঁকলাম 4। হিস্টোগ্রাম এবং বার ডায়াগ্রামের মধ্যে পার্থক্য হলো, হিস্টোগ্রামে এই যে প্রতিটা বার একটার সাথে আরেকটা লেগে থাকবে, কিন্তু বার ডায়াগ্রামে দেখো একটা বারের সাথে আরেকটা বার লেগে থাকে না। কারণ হিস্টোগ্রামটা আমরা ক্লাস ইন্টারভাল দিয়ে আঁকছি, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ ভ্যালুর প্রতিটা ঘরের জন্য মান ছিল। আর এখানে কিন্তু আমাদের ওরকম কোনো ক্লাস ইন্টারভ্যালটা নাই। তার মানে যদি পার্থক্য আসে হিস্টোগ্রাম এবং বার ডায়াগ্রামের পার্থক্য কি? তার মানে বার ডায়াগ্রামে এরকম আমাদের যে কোনো একটা ভ্যালুর আন্ডারে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, মানে যে কোনো একটা নেম স্ট্রিং স্ট্রিং এর আন্ডারে ভ্যালু দেওয়া থাকবে, ওইটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করতে হবে। আর হিস্টোগ্রামে কি আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে প্রকাশ করতে হয় হচ্ছে টেবিল আকারে। আচ্ছা, প্রথমটা দেখলাম আমরা সিম্পল বার ডায়াগ্রাম। এখন এটা যদি সিম্পল না হয়ে কম্পোনেন্ট হয়, এবার দেখো আমি যদি বলি
এই যে তৃতীয় মিলে 10 জন, 10 জনের মধ্যে 6 জন হলো ফিমেল আর মেল হচ্ছে গিয়ে 4 জন। ইডেনের তো সবাই ফিমেল, এটা ক্লাসিফাই করতে পারবো না। আচ্ছা, ঢাকা কলেজে তো সবাই হচ্ছে গিয়ে কি আমাদের মেল। তাও আমরা আচ্ছা ক্লাসিফাই করি এখন করার জন্য, তোমার বুঝতে সুবিধা হবে। ধরো 2 আর 1, এখানে ধরো 5 জন আর 2 জন। হ্যাঁ, এখানে 4 জনের মধ্যে ধরো যে 2 জন আর 2 জন। তার মানে এখন আমরা কম্পোনেন্ট আকারে আলাদা আলাদা ভাগ করবো। ধরো এক পাশে হচ্ছে ফিমেল, যেটাকে আমি এরকম ঘর ঘর থাকবে, আর মেলটা আমার যেভাবে আছে ওইভাবে থাকবে। এখন এই যে 10 জন, জিটিসি 10 জন, এর মধ্যে ফিমেল আছে কয়জন? 6 জন। তার মানে 6 যদি এ বরাবর হয়, এই তার মানে 6 জন হচ্ছে ফিমেল, বাকি 4 জন হচ্ছে মেল। ইডেনে ধরলাম যে 5 জন হচ্ছে ফিমেল, তার মানে 5 বরাবর যদি আমি দাগ দিয়ে এটাকে ফিমেল আকারে প্রকাশ করি, বাকিটা হচ্ছে মেল। দেন ঢাকা কলেজে যদি 2 জন আর 1 জন হয়, 2 জন যদি ফিমেল প্রকাশ করি, ফিমেল, 1 জন হচ্ছে মেল। বদরুন্নেসা যদি 2 জন 2 জন হয়, তার মানে এখানে তো হবে না প্রকাশ করলাম। তার মানে কম্পোনেন্টটা কি? সিম্পল বার ডায়াগ্রামের মধ্যে যখন আমরা ক্লাসিফাই করে দিব যে এটার সংখ্যা মানে জিটিসি আমাদের ঠিক আছে এই বারটা, কিন্তু এর মধ্যে এতজন আছে হচ্ছে মেল, এতজন হচ্ছে ফিমেল, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের কি কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। সিম্পল এবং কম্পোনেন্ট বার ডায়াগ্রাম পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। সবাই কি ক্লিয়ার? হ্যালো হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, পরবর্তী হচ্ছে কম্পোনেন্টের পরে আমাদেরকে বলবে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কি হবে? ধর এখানে 10 জনের মধ্যে 6 জন আর 4 জন, তার মানে পার্সেন্টেজ হচ্ছে এখানে আমাদের কত? আমি যদি ডায়াগ্রামটা এভাবে আবার আঁকি, জিটিসি, হ্যাঁ, 10 জন আর তাহলে 60% হচ্ছে আমাদের। আমি এখানে পার্সেন্টেজ দেখবো, ধরো এইদিকে হচ্ছে 50%, এখানে লিখবো 100%। তার মানে এই যে জিটিসি, জিটিসির মধ্যে মেল হচ্ছে 60%, তার মানে আমি দেখলাম যে এটা মেল জিটিসি, আর জিটিসি ফিমেল কত? 40%। এটা জিটিসি। ধরো আমি ফিমেলকে একটা আলাদা করে দিলাম। আবার সেম ইডেনের ক্ষেত্রে 7 জনের মধ্যে 5 জন এবং 2 জন, ধরো যে 30% এবং 70%, তার মানে ফিমেল যদি হয় 70%, আমি এই যে ফিমেলের 70% লিখলাম এদিকে, আর বাকি যে 30% হচ্ছে মেল, সেটাকে আমি আলাদাভাবে লিখলাম। সেম যদি বন্টন নেচার হচ্ছে কত? 50-50, তার মানে 50% হচ্ছে ফিমেল, 50% হচ্ছে মেল। তার মানে কম্পোনেন্ট এবং পার্সেন্টেজের মধ্যে পার্থক্য কি? কম্পোনেন্ট হচ্ছে একই বারের মধ্যে আমরা আলাদা করে দিব যে এটা সংখ্যা এত, এটা সংখ্যা এত। আর পার্সেন্টেজের মধ্যে কি আমাদের কোনটার পার্সেন্টেজ কত সেটা আলাদা আকারে লিখে দিব। ক্লিয়ার এটা? জি ভাইয়া। বেশি হয়ে গেলে বলিও যে বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাচ্ছে। না ভাইয়া, বেশি হয় নাই। অবস্থা বুঝতে পারছে। আচ্ছা বেশি। আচ্ছা, আর 2টা ডায়াগ্রাম আছে, এগুলো আশা করি করতে গেলে বেশি লাগবে না, শেষ করে দিই, হ্যাঁ। একটা হচ্ছে পাই চার্ট, এটা তো জানোই, আর একটা হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রাম। মাল্টিপলটা কি? মাল্টিপল ধরো এইভাবে আঁকবো। ধরো সেম ডাটায় দেওয়া আছে। এবার বললো যে জিটিসির জন্য আমাদের 10 জন দেওয়া আছে, 10 জনের বললো 3টা ডিপার্টমেন্ট ভাগ করে দিছে। ফিজিক্সের ধরো 4 জন, ম্যাথের ধরো 3 জন, কেমিস্ট্রির হচ্ছে 3 জন। তার মানে আমি এদিকে তো 4, 8, ধরো 10 লিখলাম। তার মানে জিটিসির 4 জন হচ্ছে ফিজিক্সের, জিটিসির 3 জন হচ্ছে কেমিস্ট্রির, 3 জন হচ্ছে ম্যাথ। সেম ইডেনের ধরো 7 জন আছে, 7 জনের মধ্যে 2 জন হলো ম্যাথ ডিপার্টমেন্টের, 1 জন হলো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, বাকি 3 জন ধরো যে ফিজিক্স ডিপার্টমেন্টের। এরকম করে আলাদা আলাদা করে দিলাম। তার মানে যে কোনো ভ্যালুর আন্ডারে, যে কোনো এই যে ভেরিয়েবলের আন্ডারে যদি মাল্টিপল বার থাকে, সেটাকে আমরা বলবো যে বার, মাল্টিপল বার ডায়াগ্রাম। এটা ক্লিয়ার?
আচ্ছা, পাই জি ভাইয়া। চার্টটা কি কেউ বলতে পারবো যে পাই চার্ট কি? পাই চার্ট হopefully সবাই করা লাগে। আমি একবার ডিসক্রাইব করতেছি পাই চার্টটা। পায়ের মান কত? 360 ডিগ্রি। তার মানে আমাদের যদি একটা সার্কেল থাকে যেটার ভ্যালু হচ্ছে, এটা টোটাল ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। ধরো আমাদের কোর্সে 36 জন স্টুডেন্ট আছে, টোটাল 36 জন স্টুডেন্ট আছে। তিতুমিরের 15 জন, উডেনের 7 জন, তার মানে 22 হলো। ঢাকা কলেজের 8, আর ধরো বদরুন্নেসার হচ্ছে 6 জন। ঠিক আছে, এখন এই ডাটাগুলোকে আমাকে বললো যে একটা পাই চার্টে ভাগ করতে। তার মানে পায়ের টোটাল ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। আমরা এবার অনুপাতিক আকারে প্রকাশ করবো এখানে কোনটার জন্য কত ডিগ্রি। ধরো টোটাল আছে আমাদের 36, তার মানে টোটাল হচ্ছে আমাদের 36, এর মধ্যে তিতুমির আছে 15, আর গুণ হবে কত দিয়ে? 360 ডিগ্রি দিয়ে। ইডেনের ক্ষেত্রে স্টুডেন্ট 7 জন, টোটাল 36 জন, গুণ হবে 360 ডিগ্রি দিয়ে। ঢাকা কলেজের ক্ষেত্রে টোটাল আছে 8 জন, ভাগ হবে 36, গুণ হবে কত? 360 ডিগ্রি দিয়ে। বদরুন্নেসার ক্ষেত্রে টোটাল স্টুডেন্ট 6 জন, টোটাল, আর আমাদের টোটাল কোর্সের স্টুডেন্ট 36, গুণ 360 ডিগ্রি দিয়ে। ধরো এদের 4টা ভাগ তো, আমি পেলাম ধরো তিতুমিরের পেলাম যে 180 ডিগ্রি, তিতুমিরের 180 না 150 ডিগ্রি, ভ্যালু ধরলাম 150 ডিগ্রি পেলাম, তার মানে এটা হচ্ছে তিতুমির। ইডেনের পেলাম যে ধরো 70, 70 ডিগ্রি হচ্ছে ইডেন, এটা হচ্ছে ইডেন। অন্য একটা পেলাম ধরো 80 ডিগ্রি, সেটা ধরো ঢাকা কলেজ। আর বাকি যেটা থাকে 70, 150, 300, বাকি 60 ডিগ্রি ধরো যেটা হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ। তার মানে পাই চার্ট কি? পাই চার্ট হচ্ছে একটা সার্কেল থাকবে যেটা টোটাল ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। যে ভ্যালু গুলো আমাদেরকে দেওয়া থাকবে প্রপোর্শন আকারে, প্রতিটাকে এই সার্কেলের মধ্যে প্রকাশ করাই হচ্ছে আমাদের পাই চার্ট। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আজকে এটুকু পর্যন্ত থাকবে। এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে বলো। কারো কোনো জিজ্ঞাসা আছে? আর এগুলো একটু প্র্যাকটিস করিও, মানে যেগুলো বললাম, যেমন মুখস্থ গুলো তো আসলে এখন মুখস্থ করলে পরীক্ষার সময় পর্যন্ত মনে থাকবে না, কিন্তু বেসিক গুলো যদি একটু বুঝে রাখা যায় তাহলে মুখস্থ করতে সুবিধা আর কি। তাহলে কারো কোনো প্রশ্ন নাই? না ভাইয়া। ভাইয়া আমাদের বইয়ের কোন অংশ থেকে আমাদের পড়াইলেন? বইয়ের, আমার কাছে তো তোমাদের বইটা নাই, আমার কাছে আমার একটা শীট আছে, আমি ওই শীটটা দিয়ে দিব। ওই যেগুলা পড়তে হবে বা যে কোশ্চেন গুলা, সেটা যে কোনো বই থেকেই পড়ো, সমস্যা নেই, মানে সেটা যে বই থেকেই হোক। আর তোমাদের তো আমি শীট প্রশ্ন, থেকে পড়লেও হ্যাঁ, হবে? হ্যাঁ শীট থেকে পড়লে হবে। এখন আমার কাছে যে শীটটা আছে ধরো ওইটা হচ্ছে মেজরের শীট, এর মধ্যে থেকে তোমাদের সিলেবাসে যেগুলো আছে আমি ওগুলা দেখাচ্ছি, আর তোমাদের কি কি পড়তে হবে সেটা তো আমি লিখে দিবই। জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যেটা, তোমরা তো ফার্স্ট ইয়ার, আহ সবার ক্ষেত্রে বলি সবসময় প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবে। মানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই কোর্সটা তুমি যদি বুঝতে হয় যে এই প্রশ্ন থেকে কি আসে, এর জন্য প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। গত 3-4 ইয়ারের প্রশ্ন কালেক্ট করবা, প্রশ্ন কালেক্ট করলে দেখবা যে প্রতি চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টার থেকে কি কি সংজ্ঞা নিতে হবে। তুমি একটা নোট করলা যে ফার্স্ট চ্যাপ্টার এই সংজ্ঞাগুলো আসে, আমি এগুলাই পড়বো, দেখবে এগুলোর মধ্যে থেকে আসে। তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে এই যে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে এমনিতে সিলেবাস দেখে তো আর তুমি বুঝতে পারবে না যে এখানে কি ম্যাথ আসে, না আমার গ্রাফ আঁকতে বলে, নাকি অঙ্ক করতে বলে, নাকি করতে বলে, এটা তো বুঝবো না। প্রশ্ন দেখলে একমাত্র বুঝতে পারবে যে আমার কি রকম প্রিপারেশনটা নিতে হবে। এটা শুধু স্ট্যাটিস্টিক্স না, সব কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য যে অবশ্যই প্রশ্ন অ্যানালাইসিস করবে। 5 বছরের প্রশ্ন সবার কাছে থাকা উচিত, প্রতি চ্যাপ্টারের জন্য প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া উচিত। এই জিনিসটা, এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করো, আশা করি ভালো রেজাল্ট করা সম্ভব। তো তোমার তো ম্যাথের ম্যাথের রেজাল্ট তো ভালোই হয়, ফিজিক্সের রেজাল্ট একটু খারাপ হয়। আশা করি তোমাদের ভালো হবে। তাইলে আজকে এই পর্যন্ত থাকলো, আমি ক্লাস রেকর্ড আপলোড দিয়ে দিব। আর প্র্যাকটিস করি গতকালকে যে 102 এর যেটা অঙ্কটা করতে বললাম, ওটা করে গ্রুপে কমেন্ট সেকশনে দিয়ে দিও, হ্যাঁ। প্র্যাকটিস করিও, প্র্যাকটিস না করলে মন থাকবে না।
জি ভাইয়া। ঠিক আছে তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।